বাসর ঘরে বসে অ্যানাটমির বইয়ে চোখ বুলাচ্ছে নন্দিনী, কিন্তু বইয়ের পাতায় তার মন নেই। মন পড়ে আছে এক জায়গায়। কিছুক্ষণ আগেই তারই বাবার মেডিকেল কলেজের প্রফেসর, মানে ডাক্তার আয়ান চৌধুরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছিল। লোকটা ভীষণ বদমেজাজি আর উগ্র স্বভাবের। সবসময় এমন একটা ভাব করে যেন এই দুনিয়াটাই তার কাছে বিষ। নন্দিনীর মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। আয়ান কাবিননামায় সই করে বিয়ে সম্পন্ন হওয়ার পর মুহূর্তটাও নষ্ট না করে বিয়েবাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। নন্দিনীর বাবা আগে থেকেই আয়ান এবং তার বাবা আরিয়ান চৌধুরীকে চিনতেন। নন্দিনীর বাবা একজন ডাক্তার আর আয়ান শাহজাহান হক, অর্থাৎ নন্দিনীর বাবা প্রিয় ছাত্র। নন্দিনীর বাবার মতে আয়ান খুবই একজন ভালো ও ভদ্র ছেলে। আয়ানের মতো ছেলে লাখের মধ্যে একজন। বাবার মতোই নন্দিনী এই বিয়েতে রাজি হয়েছে, নইলে আয়ান চৌধুরীকে সে মোটেও পছন্দ করে না। আয়ান বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার বাবা আরিয়ান চৌধুরী নন্দিনীর কাছে এগিয়ে এলেন। মমতা ভরা দৃষ্টিতে নন্দিনীর মাথায় হাত রেখে ধীরে ধীরে বললেন, দেখো মা, আমার এই মাহারা ছেলেটা বাইরে থেকে যতটা উগ্র স্বভাবের, ভেতর থেকে ততটা নয়। ওর আমার প্রতি অনেক অভিমান জমে আছে। সেই অভিমানেই নিজেকে সবার কাছে থেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে একা করে ফেলেছে। কিছুক্ষণ থেমে আরিয়ান চৌধুরী নন্দিনীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কিন্তু আমার বিশ্বাস কি জানো, তুমি পারবে আমার ছেলেটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ওর জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে, হয়তো তুমি সেটা ভালোবাসা দিয়ে পূরণ করতে পারবে। অতঃপর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমায় কথা দাও মা, আমার ছেলের শূন্যতায় তা তুমি পূর্ণ করবে। এই দায়িত্বটা তুমি নেবে। তুমি আমার ছেলেকে আগের মতো করে দেবে। নন্দিনী কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর কান্না ভরা চোখে এক দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, আজ আমি এই মুহূর্তে আপনাকে কথা দিলাম, আপনি আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। হঠাৎ দরজা খোলার শব্দে নন্দিনী তার ভাবনা থেকে বের হলো। চমকে বই থেকে চোখ তুলে দরজার দিকে তাকাতেই তার বুকটা কেমন ধুক করে উঠল। ডক্টর আয়ান চৌধুরী কোনো কথা না বলেই ঘরে ঢুকলো আয়ান। মুখটা ভীষণ গভীর, চোখে মুখে সুস্পষ্ট বিরক্তি, যেন এই বিয়েটা তার জীবনের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কোনো অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত। আয়ান একবারও নন্দিনীর দিকে তাকালো না, ধীর পায়ে এগিয়ে গিয়ে দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকালো। অতঃপর বিরক্তির সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ের কোটটা খুলে চেয়ারের উপর রেখে দিল। ঘরটায় নেমে এলো অস্বস্তিকর নীরবতা। নন্দিনী চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। কথা বলার সাহস হলো না তার। আয়ানও তার সঙ্গে একটি শব্দ পর্যন্ত বিনিময় করলো না। শুধু মুখের বিরক্তি আর আচরণই যেন স্পষ্ট করে দিল এই বিয়েটা সে মন থেকে মেনে নিতে পারেনি। কিছুক্ষণ পর আয়ান আলমারি খুলে নিজের পোশাক বের করলো। নন্দিনীর অস্তিত্ব যেন তার কাছে ঘরের অন্য কোনো আসবাবের চেয়ে বেশি কিছু নয়। অতঃপর সোজা ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেল। নন্দিনী বইটা ধীরে ধীরে বন্ধ করে ফেললো। মনের ভেতর একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, এই মানুষটার সঙ্গে কিভাবে একটা জীবন কাটাবে সে। কিছুক্ষণ পর আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে এলো। চুল থেকে বিন্দু বিন্দু পানি কণা ঝরে পড়ছে। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। একটা ট্রাউজার আর সাদা রঙের টি শার্ট পরা, চোখগুলো রাগে লাল হয়ে রয়েছে, যেন চোখ দিয়ে সবকিছু ধ্বংস করে দেবে। অতঃপর আয়ান সরাসরি নন্দিনীর দিকে তাকিয়ে কঠিন কিন্তু শান্ত কণ্ঠে বলল, আমার এই ছন্নছাড়া জীবনের মধ্যে কেন এলে তুমি? নন্দিনীর চোখে মুখে মুহূর্তেই রাগ ফুটে উঠল। এতক্ষণ চুপ করে থাকা মেয়েটা এবার ধীরে ধীরে বইটা টেবিলে গুছিয়ে রাখলো, অতঃপর সোজা হয়ে দাঁড়ালো। তারপর আয়নের চোখে চোখ রেখে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি আপনার জীবনে আসতে চাইনি ডক্টর আয়ন চৌধুরী, কিন্তু ভাগ্য আমাকে আপনার জীবনে আসতে বাধ্য করেছে। কিন্তু এখন যখন এসেছি, তখন আয়ান ব্যস্ত হয়ে শুধালো, তখন? নন্দিনী শান্ত কণ্ঠে উত্তর দিল, তখন একটা কারণেই এসেছি। আয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নন্দিনী শান্ত গলায় বলল, আপনার বাবাকে আমি কথা দিয়েছি, আপনাকে আমি সম্পূর্ণ বদলে ফেলবো। আপনার এই ছন্নছাড়া জীবনকে গুছিয়ে দেব। আপনার কঠিন হৃদয়ের আড়ালে যে কোমল হৃদয়টা আছে সেটা প্রকাশ করব। নন্দিনী সরাসরি আয়নের চোখের দিকে তাকিয়ে বলল, আয়ানের মুখের বিরক্তি মুহূর্তেই আরো তীব্র হয়ে উঠল। ও তাই? তুমি আমাকে সম্পূর্ণ বদলে দেবে? ছন্নছাড়া জীবন কি গুছিয়ে দেবে? কঠিন হৃদয়ের আড়ালে থাকা কোমল হৃদয় প্রকাশ করবে? ভেরি স্ট্রেঞ্জ। এই কথাটা বলেই আয়ান
তাচ্ছিল্যের হাসি হাসল। আমার জীবন নিয়ে তোমার এত ভাবতে হবে না। এছাড়া তুমি আমাকে কখনোই পাল্টাতে পারবে না। কারণ এটাই আমার জীবন। এটাই আমি। তাই আমাকে পাল্টানোর প্রশ্নই ওঠে না। আর যদি বলি আপনাকে আমি সম্পূর্ণ পাল্টে দেব, এত আত্মবিশ্বাস? জানি না স্যার, তবে আমি কোনো বিষয়ে হাল ছাড়ার মেয়ে নই। আ আয়ান বরফ শীতল কণ্ঠে বলে উঠল, "কিন্তু এই ক্ষেত্রে তোমাকে বাজেভাবে হারতে হবে।" অতঃপর আয়ান আত্মবিশ্বাসের সহিত বলে উঠল, "ইটস মাই চ্যালেঞ্জ মিস ইনায়া নন্দিনী।" নন্দিনী এবার একটুও দমল না। সে দৃঢ় গলায় বলল, "চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ডক্টর আয়ান চৌধুরী।" এরপর মনে, মনে বলল, "এটা তো শুধু আমার চ্যালেঞ্জ নয়, এটা আমার দায়িত্ব। আমি আপনার বাবাকে কথা দিয়েছি, আমি আপনাকে ফিরিয়ে দেব সেই রূপে যে রূপে আপনার বাবা আপনাকে দেখতে চান। আর আমি আমার দায়িত্ব থেকে কখনো পিছপা হই না। আমি খুব সাহস মিস নন্দিনী। তাই তুমি এই ডাক্তার আয়না চৌধুরীর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছো। কিন্তু জেনে রাখো এই চ্যালেঞ্জে তুমি কখনোই জিততে পারবে না। তোমাকে হারতেই হবে। আর এটাই তোমার ভাবিতব্য।" আয়ানের কথায় নন্দিনীর জেদ আরো বেড়ে গেল। আয়ানের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, "ওই যে বললাম না, আমিও আবার এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নই। আপনার এই চ্যালেঞ্জে তো আমিই জিতবো, দেখে নেবেন।" কথাটা শেষ হতেই কয়েক সেকেন্ডের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আয়ান স্থির চোখে নন্দিনীর দিকে তাকিয়ে রইল। নন্দিনীও চোখ সরালো না। এই ১ম বার আয়ানের মনে হলো মেয়েটা হয়তো এত নরম নয় যতটা তাকে দেখে মনে হচ্ছিল। আর নন্দিনীও বুঝলো এই মানুষটিকে বোঝার পথটা সত্যিই সহজ হবে না। ভোর ৫টা বাইরে থেকে কাঁচের জানালা ভেদ করে মৃদু ভোরের আলো ঘরের ভেতরে প্রবেশ করেছে। নন্দিনী ঘুম ভাঙতেই সে ধীরে, ধীরে চোখ মেলে তাকালো। চোখের সামনে পুরো ঘরটা ফাঁকা। নন্দিনী কিছুক্ষণ অবাক হয়ে চারিপাশে তাকিয়ে রইল। তারপর মনে, মনে ভাবল, "আমি তো কাল রাতেই উনাকে বিছানায় শুতে দেখলাম। তাহলে এখন আবার কোথায় গেলেন?" গতকাল রাতে নন্দিনী মেঝেতে বিছানা পেতে শুয়েছিল আর আয়ান শুয়েছিল খাটে। নতুন জায়গা, নতুন মানুষ সবকিছু মিলিয়ে সারারাত ঠিকমতো ঘুমও হয়নি তার। ওপর মেঝেতে শোয়ার কারণে ঘুম থেকে উঠেই হাতে পায়ে ব্যথা অনুভব হলো। তবুও আড়মোড়া ভেঙে ধীরে, ধীরে উঠে দাঁড়ালো নন্দিনী। দরজার এদিকে এগিয়ে গিয়ে দেখলো দরজাটা শুধু ভেজানো। দরজা খুলে বাইরে তাকালো, কোথাও আয়ান নেই। পুরো বাড়ি স্তব্ধ, বোধহয় এখনো সবাই ঘুমের দেশে তলিয়ে আছে। নন্দিনী আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে ফজরের নামাজ আদায় করলো। নামাজ শেষে কিছুক্ষণ বই হাতে নিয়ে চুপচাপ বসে রইল। এখন নিচে কিভাবে যাবে সেটাই বুঝতে পারছে না। বাড়ির সবাইকে ভালোভাবে চেনেও না। আর দেরি করে ঘুম থেকে বের হলে যদি কেউ কিছু বলে, নন্দিনীর মাথায় কিছু ঢুকছে না। অনেকক্ষণ ইতস্তত করার পর অবশেষে সাহস করে দরজা খুলে নিচে নেমে এলো। নন্দিনী সিঁড়ি দিয়ে নিচে নামতেই রান্নাঘরের দিকে থেকে মৃদু শব্দ কানে এলো। কেউ রান্না করছে। নন্দিনী একটু দূরে এগিয়ে গিয়ে দেখলো একজন মহিলা চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছেন। মহিলা নন্দিনীকে দেখেই মিষ্টি করে হেসে উঠলেন। "এ কি ছোট জা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল?" নন্দিনী বুঝতে পারল তিনি নিশ্চয়ই এই বাড়ির বড় বউ শারমিন। নন্দিনীও তার স্বভাবসুলভ মিষ্টি হাসিটা ধরে রেখে বলল, "না ভাবি, আমি তো প্রতিদিনই ভোরে উঠি।" শারমিন মাংস রাঁধতে মুচকি হেসে বললেন, "হুম, সেটাই তো বুঝতে পারছি।" নন্দিনী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, "ভাবি, কিছু করতে হবে? দাও না, আমি করে দিচ্ছি।" শারমিন সঙ্গে, সঙ্গে মাথা নেড়ে বলল, "না, না, তুমি এই বাড়িতে নতুন বউ। ১ম দিনেই কি তোমাকে দিয়ে রান্না করাবো?" পাশেই পারুল লুচির আটা মাখছিল। সে হেসে বলল, "দেখেছো বড় বৌমনি, আমাগো ছোট বৌমনি কতখানি ভালো ও মিশুক প্রকৃতির।" শারমিনও হেসে বললেন, "হুম, পারুল খালা, আমার ছোট যা আমার মতোই, কি বলো?" "হ্যাঁ গো, বড় বৌমনি, ঠিকই কইছো।" নন্দিনীর মনে হলো মানুষগুলো সত্যিই খুব ভালো। কি সুন্দর আন্তরিকতার সাথে তার সাথে কথা বলছে। অতঃপর হঠাৎ করে চোখ গেল ড্রয়িং রুমের দিকে। একবার পুরো ঘরটাই চোখ বুলিয়ে নিল সে। আয়ান নেই। শারমিন নন্দিনীর দৃষ্টি অনুসরণ করে হেসে বললে, "এ কি ছোট জা, নিজের বরকে খুঁজছো বুঝি?" কথাটা শুনতেই নন্দিনীর গতকাল রাতের কথা মনে পড়ে গেল। লোকটার কি দৃঢ় আচরণ! প্রফেশনাল জীবনেই শুধু নয়, ব্যক্তিগত জীবনেও যেন আয়ান আরো কঠিন, আরো নির্দয় একজন মানুষ। নন্দিনী একটু অপ্রস্তুত হয়ে দ্রুত বলল, "না, না, তুমি যেমন ভাবছো তেমন কিছু না। আসলে দেখছিলাম কেউ এখনো ঘুম থেকে উঠেছে কিনা।" শারমিন হেসে বললেন, "না, এখনো তো ভোর ৫টা। এই সময় কেউ ঘুম থেকে উঠবে না। সবার ৬টায় অ্যালার্ম দেওয়া থাকে।" একটু
থেমে শারমিন বলল, শুধু আয়ান বাদে। নন্দিনী ভ্রু কুঁচকে তাকালো। শারমিন এবার স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আয়ানের তো হাসপাতালে যেতে হয়, তাই এই তো একটু আগে বেরিয়ে গেছেন। নন্দিনী কিছু বলল না, শুধু অজান্তেই তার চোখে আবার দরজার দিকে চলে গেল। কেন জানি না, আয়ান কখন বেরিয়ে গেছে এই সামান্য কথাটাও তার মনে অদ্ভুত এক শূন্যতা তৈরি করলো। চলবে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।